আজকের প্রাতরাশটা হয়েছিল পুরো দস্তুর পূর্ণ ভোজনের সামিল। চায়ের পেয়ালায় অন্তিম চুমুক দিয়ে এবং একটি আরামসূচক আ শব্দ উচ্চারণ করে ফেললেন ডিটেকটিভ ইন্সপেক্টর সুন্দরবাবু। দৈনিক প্রভাতী খানাপিনার অব্যবহিত পরেই উল্লেখযোগ্য সংবাদ পরিবেশনার ভার ছিল মানিকের ওপরে। সে সামনের টেবিলের ওপর থেকে টেনে নিল খবরের কাগজখানা। জয়ন্ত বার করলে তার রূপোর শামুকের নস্যদানি। সে একটি নস্য নাসিকার সাহায্যে আকর্ষণ করতেই সুন্দরবাবু বিকৃত মুখে বলে উঠলেন, তোমার এই নোংরা সেকেলের নেশাটা তুমি কি কোশমিন কালেও ছাড়তে পারবে না হে? জয়ন্ত বললে, কে বলে নস্যি সেকেলে নেশা? সব ব্যাপারেই উঠতি পড়তি আছে মশাই। নস্যির রেওয়াজ মাঝে কিছু কমে গিয়েছিল বটে, কিন্তু পাশ্চাত্য দেশে নস্যির চলন আবার নতুন করে শুরু হয়েছে। আচ্ছা, আপনি কি জানেন এই ইংল্যান্ডে বছরে ৬৫ লক্ষ টাকার নস্যি তৈরি হয়? সুন্দরবাবু বললেন, বলো কি হে, খামোখা ৮ কোটি ১৫ লাখ টাকা নস্যাৎ, বড়ই 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 অন্যায়। আগে হ্যাঁ, নস্যি নোংরা নয় মশাই, নস্যি হচ্ছে রাজকীয় নেশা। তার আভিজাত্য অতুলনীয়। নস্যির উৎপত্তি আমেরিকায়। পঞ্চদশ শতাব্দীতে দ্বিতীয়বার যেখানে কলম্বাস তার ব্যবহার দেখে এসেছিলেন, ১৬ শতাব্দীতে নস্যির আমদানি হয় ইউরোপে। তারপর সেখানকার বড় বড় রাজা রানী, সেনাপতি, আমির ওমরাহ, রাজনৈতিক কবি, শিল্পী, অভিনেতা, এমনকি সাধু সন্ন্যাসী পর্যন্ত নস্যির সেবায়িত হয়ে পড়েন। আমি তো তুচ্ছা দ্বীপ মাত্র। দিগ্বিজয়ী নেপোলিয়নের মতো ব্যক্তিও ছিলেন নস্যগত প্রাণ। তার সেনার নস্যদানি ছিল অসংখ্য। সেগুলির মোট দাম হবে লক্ষাধিক টাকা। নস্যির এত কদর কেন শুনবেন? সুন্দরবাবু গাত্রোত্থান করে বললেন, না ভাই, এখন আমার নস্য কাহিনী শোনবার মতো ফুরসত নেই। কেন? তরা কিসের? তদন্ত তদন্ত। কিসের তদন্ত? আত্মহত্যার। এক ভদ্রলোক পুত্র শোকে আত্মহত্যা করেছেন। বিশেষ হন্তদন্ত হতে হবে না, কারণ জোর তদন্ত নয়, একান্ত সহজ মামলা। তবু একবার যেতে হবে। আচ্ছা, আপনার হাতে ওই খামখানা কিসের? এর মধ্যে ঘটনাস্থলের আর লাশের খানকয় ফটো আছে। একবার দেখি না। ফটোগুলো নিয়ে জয়ন্ত খানিক্ষণ নাড়াচাড়া করে যেন নিজের মনেই বললে, মৃতদেহের ডান হাতে রয়েছে একটা রিভলভার। ওইটাই বোধহয় আত্মহত্যার অস্ত্র। ডান হাতের মণিবন্ধে দেখা যাচ্ছে একটা হাত ঘড়িও। সুন্দরবাবু বললেন, কোনো কোনো খেয়ালি লোকের ডান হাতেই থাকে হাত ঘড়ি। তা থাকে বটে, কিন্তু মৃত ব্যক্তিকে একটু বেশি রকমই খেয়ালি বলে মনে হচ্ছে। এ কথা বলছো কেন? মৃতদেহের সামনে রয়েছে দাবাবোর্ডের ছক, কয়েকটা খুঁটি এখনো ছকের ওপর সাজানো আছে। তাহলে কি হত্যার আগে ভদ্রলোক দু এক চালা দাবা খেলে নিয়ে শখ মিটিয়েছিলেন নাকি? তোমার প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, কারণ মামলাটার প্রাথমিক তদন্তে গিয়েছিলেন আমার এক সহকারী। তবে ভদ্রলোক যে রিভলভারে গুলিতে মারা গিয়েছেন তাতে আর সন্দেহ নেই। গুলিটা তার বক্ষ ভেদ করে পিছন দিয়ে বেরিয়ে গিয়েছিল। সেই বুলেটটাও পাওয়া গিয়েছে। আচ্ছা, রিভলভার আর বুলেটটা দেখার জন্যও আগ্রহ হচ্ছে। হ্যাঁ, এখনই দেখাতে পারি, আমার গাড়ির ভিতরেই আছে। সুন্দরবাবুর হুকুমে একজন পাহারাওয়ালা একটা ছোট ব্যাগ নিয়ে এলো। তার মধ্যে ছিল ঘটনাস্থল থেকে পাওয়া রিভলভার, বুলেট ও আরও কোনো কোনো জিনিস। জয়ন্ত খুব মন দিয়ে রিভলভার ও বুলেটটা পরীক্ষা করলে। তারপর গম্ভীর স্বরে বললে, রিভলভারটার মালিক ছিলেন তো মৃত ব্যক্তি, তাই না? তাই তো শুনেছি। তাহলে এটা হচ্ছে বড়ই জটিল মামলা। এ সম্বন্ধে আপনি আরও যা জানেন শুনতে পেলে খুশি হব।
অতঃপর জয়ন্তের অন্বেষণের ফলে নতুন যে রহস্য নাট্যের জবনিকা উঠে গেল তা হচ্ছে সম্পূর্ণরূপেই অপ্রত্যাশিত। একটা একান্ত সাধারণ মামলা কেবল অসাধারণ হয়ে উঠল না, তার উপরে আরোপিত হলো আর একটা এমন নতুন ও রোমাঞ্চকর মামলা যা বিনা মেঘে বজ্রপাতের মতোই চমকপ্রদ ও বিস্ময়কর। সুন্দরবাবু বললেন, ভাই জয়ন্ত, মামলাটা নিয়ে এখনো আমি মাথা ঘামাবার সময় পাইনি। আজ দুদিন সর্দি জ্বরে পড়ে আমি বিছানা নিয়েছিলুম। প্রাথমিক তদন্তের পর আমার সহকারী যে রিপোর্ট পেশ করেছেন সেটুকু ছাড়া আর আমি কিছুই জানি না। শোনো, যিনি আত্মহত্যা করেছেন তার নাম রবীন্দ্রনারায়ণ রায়, বয়স 55 মতো। তিনি দক্ষিণ বাংলার এক জমিদার, দেশ ছেড়ে উত্তর কলকাতায় বাস করতেন আর বিপত্নিক ছিলেন। তার একমাত্র সন্তান সত্যেন্দ্র গত মাসে কলেরা রোগে মারা গিয়েছে। প্রকাশ, তারপর থেকেই রবীন্দ্রবাবু অত্যন্ত মনমরা হয়ে থাকতেন এবং তার আত্মহত্যার আসল কারণও নাকি ওই পুত্র শোক। রবীন্দ্রবাবুর এক সহোদর দেশেই থাকতেন, কিন্তু তিনিও এখন পরলোকে এবং তাঁরও একমাত্র পুত্র দীনেন্দ্র নারায়ণই এখন রবীন্দ্রবাবুর ওই সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী। যতদূর জানা যায় রবীন্দ্রবাবুর সঙ্গে তার ভ্রাতা বা ভ্রাতুষ্পুত্রের বনিবনাও ছিল না। সম্পত্তি সংক্রান্ত মতানৈক্যই নাকি এই মনোমালিন্যের কারণ। তা রবীন্দ্রবাবুর বাড়ি 3 তলা, 1 তলা ব্যবহার করে জমিদার সেরেস্তার কর্মচারীরা এবং ওই পাচক, দারোয়ান, দাসদাসী অন্যান্য লোকজন। 2 তলায় বৈঠকখানা এবং তার মৃত পুত্র সেখানে থাকতেন। 3 তলে রবীন্দ্রবাবুর শয়নগৃহ ছাড়া আর কোনো ঘর নেই। পরশু গিয়েছে কালী পুজোর রাত্রি। শরীর সুস্থ ছিল না বলে রবীন্দ্রবাবু সেদিন সন্ধ্যার পরেই 3 তলে উঠে যান এবং পরদিন সকালেই ঘরের ভিতর পাওয়া যায় তার মৃতদেহ। ঘরের দরজা খোলাই ছিল, যদিও তদন্তে প্রকাশ পেয়েছে রবীন্দ্রবাবুর দরজা খুলে শয়ন করার অভ্যাস ছিল না। বাড়ির লোকজনেরা বলে রবীন্দ্রবাবুর নিষেধ ছিল বলে সন্ধ্যার পর আর কোনো লোক সেদিন ওই 3তলের ঘরে যায়নি। অন্যান্য দিনেও সে ঘরে একজন ছাড়া আর কোনো বাইরের লোকের প্রবেশ করবার অধিকার ছিল না। আর সেই একজন হচ্ছেন সত্যানন্দবাবু, রবীন্দ্রবাবুর প্রধান ঘনিষ্ঠ বন্ধু। আর তিনি অন্য পাড়ার বাসিন্দা, প্রায় রবীন্দ্রবাবুর সঙ্গে ওই আলাপ আলোচনা করতে আসতেন। রবীন্দ্রবাবুর দাবা খেলার শখ ছিল অত্যন্ত প্রবল। ওই সত্যানন্দবাবুর আবির্ভাব হলেই দুজনে দাবার ছক পেতে বসে যেতেন। কিন্তু সবাই এক বাক্যে বলেছে ঘটনার দিন সত্যানন্দবাবু একবারও সেই বাড়িতে পদার্পণ করেননি। নিজের হাতে রিভলভার ছুঁড়ে রবীন্দ্রনাথ আত্মহত্যা করেছেন, কিন্তু বাড়ির কেউ রিভলভারের শব্দ শুনতে পায়নি। অন্তত শুনতে পেলেও বুঝতে পারেনি, কারণ সেদিন ছিল কালী পুজো। বোমার ও বাজির দুমদাম শব্দে সারা শহর হয়ে উঠেছিল মুখরিত। রবীন্দ্রবাবুর ভাইপো দীনেন্দ্র খবর পেয়ে কলকাতায় এসে হাজির হয়েছে। সত্যানন্দবাবুকেও ঘটনাস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে। আজ তদন্তে গিয়ে প্রথমেই তাদের এজাহার গ্রহণ করব। জয়ন্ত বললে, আমি যদি সঙ্গে যাই তাহলে আপনার কোনো আপত্তি আছে? মোটেই না, মোটেই না। মানিকও যেতে পারে। কিন্তু জয়ন্ত, হঠাৎ তোমার এই আগ্রহের কারণ কি? এই কোনো সূত্র পেয়েছো নাকি? যথাসময়ে জানতে পারবেন। ও, এই রোগেই তো ঘোড়া মরছে। এত ঢাকঢাক গুড়গুড় কেন বাবা? জয়ন্ত জবাব দিল না।
রবীন্দ্রনারায়ণের বাড়ি, সদর দরজায় পুলিশ পাহারা। দোতলার বৈঠকখানায় উপবিষ্ট দুই ভদ্রলোক, একজন পৌর, মাথায় কাঁচা পাকা লম্বা চুল, শ্বশ্রুমণ্ডিত মুখমণ্ডল, চোখে কালো চশমা, দোহারা চেহারা, পরনে পাঞ্জাবি ও পায়জামা, একান্ত বিষণ্ণ ভাবভঙ্গি। আর একজন যুবক, বয়স 22-এর বেশি নয়, সুশ্রী ফর্সা, একহারা দেহ, জামা কাপড়ে বাবু আনার লক্ষণ, মুখ চোখ ভাবহীন। যুবকের দিকে তাকিয়ে সুন্দরবাবু শুধলেন, আপনি বোধহয় দীনেন্দ্রবাবু? আগে হ্যাঁ। আর উনি? আমার জ্যাঠামশাইয়ের বিশেষ বন্ধু। উত্তম, বাড়ির আর সবাইকে ডাকুন, আমি সকলের এজাহার নেব। সকলেরই আবির্ভাব। একে একে প্রত্যেকেই এজাহার দিল। বিশেষ কোনো নতুন তথ্য প্রকাশ পেল না। এইবারে জয়ন্ত জিজ্ঞাসা করলে, আচ্ছা দীনেন্দ্রবাবু, আপনার জ্যাঠা কি নাটা ছিলেন? আগে হ্যাঁ, তার বাঁ হাতি বেশি চলতো। তাই তিনি ডান হাতেই কবজি ঘড়ি ব্যবহার করতেন। হ্যাঁ। রবীন্দ্রবাবুর সঙ্গে আপনাদের মনোমালিন্যের কারণ কি? কিঞ্চিত ইতস্তত করে দীনেন্দ্র বললে, আসলে এই মনোমালিন্যের উৎপত্তি হয় ওই 3টি মুক্তোর জন্য। 3টি মুক্ত? হ্যাঁ, 3টি মহামূল্যবান মুক্ত। ব্যাপারটা বুঝতে পারলাম না। আচ্ছা, আমি বুঝিয়ে বলছি। আমার প্রপিতামহ সুরেন্দ্র নারায়ণ রায়ের জন্যেই আমাদের বংশের সমৃদ্ধি আরম্ভ হয়। সিপাহী বিপ্লবের সময়ে তিনি ইংরেজ ফৌজের রসদ বিভাগের ওই পদস্থ কর্মচারী হয়ে পশ্চিম ভারতে গিয়েছিলেন। সেই দেশব্যাপী অশান্তি আর বিশৃঙ্খলার যুগে কি উপায়ে জানি না তিনি প্রচুর ধনদৌলতের মালিক হয়ে দেশে ফিরে আসেন। তার সংগ্রহের মধ্যে ছিল 3টি অপূর্ব অমূল্য মুক্ত। শুনেছি তিনি তা পেয়েছিলেন কোনো ভাগ্যহীন নবাবের কাছ থেকে। মুক্ত 3টি আমিও দেখেছি। 2টির আকার পায়রা ডিমের মতো, একটি তো আরো বড়। তেমন বড় মুক্ত আমি আগে কখনো দেখিনি। আজকের বাজারে তাদের দাম অন্তত 2-2.5 লক্ষ টাকাও হতে পারে। এই মুক্তা 3টি আমার পিতামহের অধিকারে আসে ওই উত্তরাধিকার সূত্রে। তারপর আমার জ্যাঠামশাই ও আমার পিতা দুজনেরই দাবি ছিল তাদের উপরে। কিন্তু জ্যাঠামশাই আমার বাবার দাবি অগ্রাহ্য করে বলেন তার বাবা ওই মুক্তা 3টি কেবল তাকেই দিয়ে গিয়েছেন। এই নিয়েই প্রথমে মনোমালিন্য, তারপর মুখ দেখা দেখি বন্ধ। জয়ন্ত ভাবতে ভাবতে বললে, আচ্ছা, সেই মুক্ত 3টা এখন কোথায় আছে? শুনেছি তো জ্যাঠামশাইয়ের শোবার ঘরে লোহার সিন্দুকে, কিন্তু সে ঘর তো এখন পুলিশের জিম্মায়। সুন্দরবাবু করলেন একটি নিষ্ঠুর প্রশ্ন, তাহলে রবীন্দ্রবাবুর মৃত্যুর ফলে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন। দীনেন্দ্র বিরক্ত মুখে বললে, এখন আমি খতিয়ে দেখিনি মশাই। কিন্তু পুলিশ তো তা দেখতে বাধ্য। দেখুন। জয়ন্ত এইবারে সত্যানন্দের মুখের পানে তাকিয়ে বললে, আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে রবীন্দ্রবাবুর মৃত্যুর জন্য আপনি বড়ই কাতর হয়ে পড়েছেন। সত্যানন্দ করুণ স্বরে বললেন, কাতর হব না? তীরে আরামে ছিলাম হরিহর আত্মার মতো। বহু সুখ দুঃখের দিন আমাদের একসঙ্গে কেটে গিয়েছে। তাহলে আপনারা ছিলেন পুরাতন বন্ধু, রাইট? না না, ঠিক তা বলতে পারি না। তার সঙ্গে আমার আলাপ হয় বছর 4 আগেই, কিন্তু এর মধ্যেই আমাদের ঘনিষ্ঠতা
নিবিড় হয়ে উঠেছিল, পুরাতন বন্ধুদের মতোই। রবীন্দ্রবাবু আপনার সঙ্গে দাবা খেলতে ভালোবাসতেন? আমি এলেই তিনি পারতেন দাবার ছক। রবীন্দ্রবাবুর মৃত্যুর দিনেও তার সঙ্গে আপনি দাবা খেলেছিলেন? আগে না না, আমি সেদিন নিজের বাড়ির বাইরে পা বাড়াতেই পারিনি। কেন? অসুস্থতার জন্যে, উদারময়। কিন্তু সেদিনও সন্ধ্যার সময় বা পরে রবীন্দ্রবাবু দাবা খেলেছিলেন। অত্যন্ত বিস্মিতের মতো সত্যানন্দ নিজের দীর্ঘ দাড়ির ভিতরে অঙ্গুলি চালনা করতে করতে বললে, কেমন করে জানলেন? তার মৃতদেহের সামনে পাতা ছিল দাবার ছক, আর সেই ছকের ওপর সাজানো ছিল গোটা কয়েক ঘুঁটি। তাই বলুন। তা হতে পারে। যারা দাবা খেলতে অভ্যস্ত তারা মাঝে মাঝে নতুন নতুন চালের কৌশল আবিষ্কার করার জন্য এক একটা ছকের খুঁটি সাজিয়েই বসে। ঠিক, সেটা আমিও জানি। আমার আর কিছু জিজ্ঞাসা করার নেই। সুন্দরবাবু সদল বলে প্রথমে বাড়ির একতলার সর্বত্র ঘর ঘুরে ঘুরে দেখলেন, তারপর দ্বিতল, চারখানা বাস করার ঘর, তারপর পায়খানা ও গোসলখানা। বাইরের দিকে এক ফালি বারান্দা থেকে লোহার ঘোরানো সিঁড়ি নিচের একটা গুড়ি গলির ভিতর নেমে গিয়েছে। জয়ন্ত শুধালো, এই সিঁড়িটা বোধহয় মেথরের ব্যবহারের জন্য, তাই না? হ্যাঁ, নিচে সুড়ি গলিটা কোথায় গিয়ে শেষ হয়েছে? বাড়ির বাইরেকার রাস্তায়। কোনো লোক যদি সদর দরজার বদলে সুড়ি গলি দিয়ে ঘোরানো সিঁড়ি বেয়ে দোতলায় ওঠে, তাহলে বাড়ির লোক তাকে দেখতে পাবে না, তাই নয় কি? হ্যাঁ। তারপর ত্রিতলে রবীন্দ্রবাবুর শয়নকক্ষ, তালা বন্ধ, দরজার চাবি ছিল পুলিশের কাছে। দরজা খুলে সকলে ঘরের ভিতরে প্রবেশ করলে। মাঝারি আকারের ঘর, একদিকে খাট, একদিকে ড্রেসিং টেবিল, একদিকে একটা প্রকাণ্ড আলমারি এবং একদিকে একটা ভারী সেকেলে ডালা দেওয়া লোহার সিন্দুক, খান্দুই চেয়ার, কার্পেট মোড়া মেঝে, ছোট বিছানা পাতা, গুটি দুই তাকিয়া। মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে, কিন্তু মেঝের বিছানার একাংশে ও একটা তাকিয়ার ওপরে রয়েছে শুকনো রক্তের ছোপ। বিছানার মাঝখানে দাবার ছক, তার ওপরে ও আশেপাশে কতকগুলি খুঁটি। সুন্দরবাবু বললেন, দীনেন্দ্রবাবু, এইবারে আপনি সিন্দুক খুলে মুক্ত টুক্ত কি আছে বার করুন। আমরা এখনো সিন্দুক পরীক্ষা করিনি। ওই এই নিন রবীন্দ্রবাবুর চাবির গোছা, এটা লাশের পাশেই পাওয়া গিয়েছে। জয়ন্ত বললে, দীনেন্দ্রবাবু সাবধান, আপনার সিন্দুকের হাতলে হাত দেবেন না। চাবিটা আমাকে দিন, আমি সিন্দুক খুলছি। সুন্দরবাবু কি প্রশ্ন করতে যাচ্ছিলেন, কিন্তু জয়ন্তের চোখের ইশারা দেখেই তার মুখ বন্ধ হয়ে গেল। সিন্দুকের মধ্যে তথাকথিত একটিমাত্র মুক্তাও আবিষ্কৃত হল না। পরিবর্তে পাওয়া গেল একতারা দলিল দস্তাবেজ, অন্যান্য কাগজপত্র, 100 টাকার 12খানা নোট, কতগুলো পুরাতন মোহর ও কিছু খুচরো টাকা। দীনেন্দ্র বললে, কি আশ্চর্য, মুক্তাগুলো কে নিলে? সত্যানন্দ বললেন, কে আবার নেবে বাবা? তোমার জ্যাঠা ছেলের শোকে আত্মঘাতী হয়েছে, বাইরের কেউ এখনো আসেনি। চোর এলে কি অতগুলো টাকার মোহর সিন্দুকের ভেতরেই ফেলে রেখে যেত? সুন্দরবাবু বললেন, ঠিক কথা। পায়রা ডিমের মতো ডাগর ডাগর মুক্ত যদি রূপকথার অশ্বডিম্ব না হয়, তাহলে সেগুলো অন্য কোথাও লুকানো আছে, খুঁজে দেখতে হবে। সুন্দরবাবুর গা টিপে দিয়ে জয়ন্ত বাইরে এসে দাঁড়ালো। তার পিছু পিছু গিয়ে সুন্দরবাবু বললেন, আবার গা টেপাটিপি কেন? তোমার আবার কি গুপ্ত কথা? সিন্দুকের হাতলে কারুর আঙুলের ছাপ পাওয়া যায় কিনা পরীক্ষা করে দেখুন। মানে? পরে বুঝবেন।
দিন দুই পরে দূরভাষের মধ্যস্থতায় শ্রুতিগোচর হল থানায় বিরাজমান সুন্দরবাবুর উত্তেজিত কণ্ঠস্বর। হ্যালো, এই জয়ন্ত, তুমি যা বলেছো তাই। আমি কি বলেছি? রবীন্দ্রনারায়ণ রায় আত্মহত্যা করেনি। নবীন সহকারীর ওপর নির্ভর না করে একটু মাথা ঘামালে আপনিও এটা বুঝতে পারতেন। আমি কিন্তু তোমার চেয়ে বড় একটা আবিষ্কার করেছি। আপনাকে অভিনন্দন দিচ্ছি। তারপর থেকে আমার অবস্থা কি রকম হয়েছে জানো? যাকে বলে একেবারে সসেমিরা। ভাবনার কথা। সব শুনলে তোমারও আক্কেল গরম হয়ে যাবে। ভয়ের কথা। ফোন ছেড়ে সবাইকে থানায় ছুটে এসো দেখি। থানায় গিয়ে জয়ন্ত দেখলে সুন্দরবাবু তখনও উত্তেজিতভাবে ঘরের ভেতর পদচালনা করছেন। তো সুন্দরবাবু, অতিথি হাজির, নিয়ে এসছি আমি। আপনার সন্দেহ পরিবেশন করুন। তিষ্ট ক্ষণকাল, রবীন্দ্রবাবু যে আত্মহত্যা করেননি সেটা তুমি কেমন করে ধরতে পারলে আগে সেই কথাই বলো। দেখলাম মৃতের ডান হাতে রয়েছে হাতঘড়ি। কোনো কোনো খেয়ালি ব্যক্তি ডান হাতেও ঘড়ি ধারণ করে বটে, কিন্তু সেটা হচ্ছে ব্যতিক্রম। সাধারণত যারা ন্যাটা অর্থাৎ ডান হাতের কাজ সারে বাম হাতে, তারাই হাতঘড়ি ব্যবহার করে ডান হাতে। অতএব ধরে নিলাম রবীন্দ্রবাবু ন্যাটা। সেক্ষেত্রে বাম হাতে রিভলভার নিয়ে তার আত্মহত্যা করার কথা, কিন্তু রিভলভার ছিল তার ডান হাতে। তাই দেখে আমার প্রথম সন্দেহ জাগ্রত হয়, কিন্তু তা হচ্ছে সামান্য সন্দেহ, বিশেষ উল্লেখযোগ্য কিছুই নয়। বেশ, তারপর দেখলাম মৃতের সামনে দাবার ছক। যে আত্মহত্যার জন্য প্রস্তুত, তার মনের অবস্থা ভয়ানক অস্বাভাবিক। তার দাবা খেলবার বা নতুন চাল আবিষ্কার করার শখ কিছুতেই হতে পারে না। রবীন্দ্রবাবু নিশ্চয়ই সেদিন সহজ আর স্বাভাবিক মন নিয়ে আর কারোর সঙ্গে দাবা খেলায় নিযুক্ত হয়েছিলেন। আত্মহত্যার কোনো ইচ্ছাই ছিল না তার। সুতরাং তোমার সন্দেহ দৃঢ়তর হলো কেমন, এই তো? সুতরাং হ্যাঁ। তারপর রিভলভার আর বুলেট দেখে নিঃসন্দেহে আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে আত্মহত্যা নয়, নরহত্যার মামলা। রবীন্দ্রবাবুর হাতে রিভলভারটা ছিল 22 ক্যালিবারের ছোট রিভলভার। তার ভেতর থেকে 38 ক্যালিবারের বুলেট নির্গত হওয়া অসম্ভব। অর্থাৎ যে বুলেটটা হয়েছে রবীন্দ্রবাবুর মৃত্যুর কারণ, সেটা বেরিয়েছে কোনো 38 ক্যালিবারের রিভলভার থেকে। তাহলে হত্যার কারণ চুরি? সে বিষয়ে সন্দেহ নেই। তবে সিন্ধুকের ভিতর থেকে টাকার মোহরগুলো চুরি যায়নি কেন? এই খুনে চোর হচ্ছে অতিশয় চতুর। সে পুলিশকে ভুল পথে চালাতে চায়। সে লাভ করতে চায় তিনটে মহামূল্যবান অতুলনীয় মুক্তা। তার কাছে কয়েক শত টাকা তুচ্ছ। সে দেখাতে চায় চুরি বা হত্যা করবার জন্য কেউ ঘটনাস্থলে আসেনি। তাই রবীন্দ্রবাবুর হাতে তার নিজের রিভলভার গুজে দিয়ে আর টাকাগুলো ফেলে রেখে গিয়েছিল। তাড়াতাড়ি ভেবে দেখতে পারেনি যে ন্যাটা রবীন্দ্রবাবুর ডান হাতে রিভলভার থাকতে পারে না, বিশেষত 22 ক্যালিবারের রিভলভার। তার আরও একটা মস্ত্র ভ্রম হয়েছে। দাবার ছক আর খুঁটি সে তুলে রাখেনি। অধিকাংশ হত্যাকাণ্ডের মধ্যেই এমনই সব ছোটখাটো ত্রুটি থেকে যায় বলেই হত্যাকারী শেষ পর্যন্ত আত্মরক্ষা করতে পারে না। জয়ন্ত, অনেক কথাই তো তুমি ভেবে দেখেছো, কিন্তু তুমি কি বলতে পারো হত্যাকারীকে? বাড়ির লোকেদের কথা মানলে বলতেই হয়। বাইরে থেকে কোনো ব্যক্তি সেদিন বাড়ির ভিতরে আসেনি। অথচ সেদিন রবীন্দ্রবাবুর পরিচিত কোনো লোক তার সঙ্গে দাবা খেলেছে, তার স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে। এখন আমাদেরকে খুঁজে দেখতে হবে সেই খেলোয়াড়ি ব্যক্তিকে। আমি জানি সে কে। আপনি জানেন? নিশ্চয়ই, তোমার আগে আমি তাকে আবিষ্কার করেছি। বাহাদুর, কিন্তু কে সে? বাড়ির কেউ নয়। দীনেন্দ্র? না। সত্যানন্দ? সেও নয়। তবে তার নাম নফরচন্দ্র প্রামাণিক। স্তব্ধভাবে স্থির হয়ে বসে রইল জয়ন্ত, নির্বাক নিষ্কম্প দীপশিখার মতো। কিন্তু
মস্তিষ্ক চালনা করতে লাগলো তুরন্ত গতিতে। তারপর সে ধীরে ধীরে বলল, বুঝেছি, আপনার এই আবিষ্কারের মূলে আছে আমারই অভিভাবনা। অভিভাবন? সে আবার কি চিস? সাজেশনের বাংলা পরিভাষা হচ্ছে অভিভাবনা বা অভিভাবন। মাথায় থাক আপনার বাংলা পরিভাষা, এর চেয়ে ইংরেজি ভালো। কিন্তু আমার আবিষ্কারের সঙ্গে তোমার সাজেশনের সম্পর্ক? আমি কি আপনার কাছে প্রস্তাব করিনি যে রবীন্দ্রবাবুর লোহার সিন্দুকের হাতলটা আঙুলের ছাপের জন্য পরীক্ষা করা হোক? তা করেছিলে? তা সেটা করা হয়েছে কি? হুম। আর তার ফলেই বোধ করি তথাকথিত নফরচন্দ্র প্রামাণিক নামধেয় ব্যক্তি আবিষ্কৃত হয়েছে, তাই না? সুন্দরবাবু ফিক করে হেসে ফেলে বললেন, ভায়া হে, তোমার ওপরে টেক্কা মারা অসম্ভব দেখছি। হ্যাঁ, ঠিক তাই। সিন্দুকের হাতলে ছিল আঙুলের ছাপ। পুলিশের ফাইলে সেই আঙুলের ছাপের জোড়া পাওয়া গেছে। সে ছাপ হচ্ছে নফরচন্দ্র প্রামাণিকের। ওই মহাপুরুষের পরিচয় কি? অতিশয় চিত্তোত্তেজক। পুলিশের কাছে রক্ষিত অপরাধীদের ইতিহাসে দেখি 7 বছর আগে ওই নফরচন্দ্র একটা খুনের মামলায় জড়িয়ে পড়ে, কিন্তু উপযোগী প্রমাণ অভাবে খালাস পায়। তারপর বৎসরেই দুটো খুন করে আর অর্থ লুণ্ঠন করে সে আবার অভিযুক্ত হয় রাহাজানির মামলায়। বিচারে তার প্রতি 15 বছর কারাবাসের হুকুম হয়, কিন্তু 5 বছর আগে সে জেল ভেঙে পালিয়ে যায়। সেই থেকেই নফরচন্দ্র ফেরার। যে তাকে জীবিত বা মৃত অবস্থায় ধরে দিতে পারবে তাকে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আপনি তাকে দেখেছেন? না, তার কোনো মামলাই আমার হাতে আসেনি। নফরচন্দ্র যখন দাগি আসামি, পুলিশের কাছে নিশ্চয়ই তার ফটো আছে। কি আছে তো? আছে বই কি, এই নাও। আচ্ছা, নশ্বরগুম্ফহীন এক সাধারণ চেহারার লোক, সুশ্রী বা কুশ্রী কিছুই বলা যায় না, কেবল জোড়া ভুরুর তলায় 2 চক্ষু দিয়ে ফুটে বেরোচ্ছে যেন ক্রূরতার আভাস। বয়স হবে অনুমান 40-42। সুন্দরবাবু অভিযোগপূর্ণ স্বরে বললেন, আত্মহত্যার মামলা হয়ে দাঁড়ালো নরহত্যার মামলা। তার সঙ্গে এলো আবার 3 হত্যাকাণ্ডের নায়ক ফেরারি নফরচন্দ্রের মামলা। বাপরে, এখন এই ডবল মামলার হামলা একলা সামলাই কেমন করে? নফরের মতো ধড়িবাজের পাত্তা পাওয়া কি সোজা কথা? পুলিশের কেউ যা পারেনি, আমি তা পারবো কেন? তীক্ষ্ণ নেত্রে নফরচন্দ্রের ফটোর দিকে তাকিয়ে জয়ন্ত বললে, সুন্দরবাবু, আপনার বকবকানি থামান। এখানে স্বচ্ছ কাগজ আছে। স্বচ্ছ কাগজ? হ্যাঁ, তো ইংরাজিতে যাকে বলে ট্রেসিং পেপার, সেটাই বলতে চাইছি। মরছি নিজের জ্বালায়। এখন তোমার ওই সব ছাঁকা বাংলা বুলি ধুর ভালো লাগছে না। কেন সোজাসুজি বলতে পারো না কি ট্রেসিং পেপার চাই? তা থাকবে না কেন? কিন্তু ও জিনিস নিয়ে তোমার আবার কি হবে? একটু অপেক্ষা করুন, দেখতে পাবেন নিশ্চয়ই। সুন্দরবাবু প্রথমে নিতান্তই অবজ্ঞা ভরেই ছবিখানার দিকে দৃষ্টিপাত করলেন। তারপর দেখতে দেখতে যতদূর সম্ভব বিস্ফারিত হয়ে উঠল তার 2 চক্ষু। তিনি চমৎকৃত কণ্ঠে বলে উঠলেন, মারে গেল ধুর, ও আবার কি ছেলে মানুষই হচ্ছে শুনি। জয়ন্তর উপর শামুকখানি থেকে একটি নস্য নিয়ে হাস্যমুখে বললে, সুন্দরবাবু, এখন দেখুন দেখি, এই লোকটাকে চেনেন বলে মনে হচ্ছে। ছবিতে আঁকা মুখে লম্বা চুল, কালো চশমা আর গোঁফদাড়ি বসিয়ে দিতেই নফরচন্দ্রের মূর্তির ভেতর থেকে আত্মপ্রকাশ করছে সত্যানন্দ স্বয়ং। এমন যে হবে আমি তা আগেই অনুমান করেছিলাম। আমি নফরকে চিনতাম না, তার জীবনেও জানতাম না, কিন্তু এই মামলার সব কিছু ভালো করে দেখে শুনে আমি সবচেয়ে বেশি সন্দেহ করেছিলাম
সত্যানন্দকেই। চেহারার রকম ফের করে নাম ভারিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে নফরচন্দ্র বহাল তবিয়তে হতভাগ্য রবীন্দ্রবাবুর সঙ্গে মিতালি জমিয়ে ফেলেছিল। প্রথম থেকেই তার কুদৃষ্টি ছিল সেই 3টে মুক্তোর ওপরে। সকলের অগোচরে সিঁড়িপথ দিয়ে ঢুকে মেথরের সিঁড়ি বেয়ে ওপরে উঠে সেই পাপ কাজ সারে আবার অদৃশ্য হয়ে যায়। কিন্তু এইবারে তাকে মুখোশ খুলতেই হবে। নফরচন্দ্র এখনো আমাদের নাগালের মধ্যেই আছে, কারণ এখনো সে সন্দেহ করতে পারিনি যে আমরা তাকে সন্দেহ করছি। সুতরাং উঠুন, জাগুন, ছুটুন সবাই নফরচন্দ্র ওরফে সত্যানন্দের আস্তানার দিকে। চলুন চলুন চলুন। তথাস্তু তথাস্তু তথাস্তু। চারিদিকে পুলিশ পাহারা বসিয়ে সদর কড়া নাড়তে নাড়তে সুন্দরবাবু ডাকলেন, সত্যানন্দ বাবু, ও সত্যানন্দ বাবু। বারান্দা থেকে উঁকি মারলে সত্যানন্দের মুখ। পুলিশ দেখে তার ভাবান্তর হলো না। সহজ সুরেই শুধু দিনের গোলামখানায় আপনারা যে মামলা সংক্রান্ত একটা জরুরি কথা জানতে এসেছি। করেছেন। পেয়ারা গিয়ে দরজা খুলে দিচ্ছে, সোজা উপরে চলে আসুন। দোতলায় ঘরের ভিতরে প্রবেশ করলে সুন্দরবাবু, তারপর জয়ন্ত, তারপর আরও 2জন পুলিশ কর্মচারী। ঘরের মাঝখানে দাঁড়িয়ে সত্যানন্দ হাসি মুখে বললে, অনুগ্রহ করে সকলে আসন গ্রহণ করুন। বসবার সময় নেই। কিন্তু আপনারা কি জরুরি কথা জানতে চান? যা বলবার সব তো আমি বলেই দিয়েছি। কিন্তু একটা কথা বলেননি। কি? আপনি নফরচন্দ্র নামটা ত্যাগ করলেন কেন? পর মুহূর্তে সুন্দরবাবুর বক্ষের উপরে নিক্ষিপ্ত হলো যেন দুর্যোধনের মহাগদা। আচম্বিতে নফরচন্দ্র অত্যন্ত ক্ষিপ্র গতিতে সুন্দরবাবুর বুকের মাঝখানে করলে পদাঘাত, এবং বোম পুষ্মান সুন্দরবাবুর দেহ ঠিকরে গিয়ে পড়ল হুড়মুড় করে একেবারে জয়ন্তের উপরে, এবং সঙ্গে সঙ্গে ঘর কাঁপিয়ে আগ্নেয়াস্ত্রের গর্জন, গুরুভার দেহ পতনের শব্দ। মেঝের উপরে অল্প ছটফট করেই নফরচন্দ্র ওরফে সত্যানন্দের মূর্তি নিশ্চেষ্ট একেবারে আড়ষ্ট হয়ে গেল। তার কপাল থেকে বেরোতে লাগলো ঝলকে ঝলকে রক্ত। সুন্দরবাবু আফসোস করে বলে উঠলেন, হায় হায় হায়, নফরা আমাকে লাথি মেরেও ফাঁকি দিলে, বেটাকে ফাঁসি কাটে দোল খাওয়াতে পারলুম না। ছি জয়ন্ত, ওকে তোমার বাধা দেওয়া উচিত ছিল। জয়ন্ত হেসে বললে, উচিত তো ছিলই, কিন্তু আপনি এমন কমলির মতো আমাকে জড়িয়ে ধরলেন যে আমার অবস্থা তখন যজই ন তহই। তবে আপনার একুল হুকুল দুকুল নষ্ট হয়নি মশাই। নফরচন্দ্রের লাশ দাখিল করতে পারলেও আপনার ভাগ্যে লাভ হবে পুরস্কারের ৫০০ মুদ্রা। পুরস্কারের কথা মনে হতেই সুন্দরবাবু এক মুখ হাস্য করলেন। তারপর বুকের উপরে হাত বুলাতে বুলাতে বললেন, নফরা তো পটল তুলল, কিন্তু রবীন্দ্রবাবুর মুখ তো 3টে কোথায় লুকিয়ে রেখে গেল বলো দেখি। জয়ন্ত বললে, আশা করি এখানে খানা তল্লাশ করলেই মুক্ত পাবো। আর নফরের হাতেও রিভলভারটা দেখুন। আমার বিশ্বাস রবীন্দ্রবাবু মারা পড়েছেন ওই রিভলভারের গুলিতেই।